চৈত্র সংক্রান্তিতে পুরনোকে বিদায় জানিয়ে নতুন দিনের আশায় বর্ষবরণের প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রা সফল করতে ব্যস্ততা, রমনা বটমূলে ছায়ানটের মহড়া। অধ্যক্ষ সিরাজের নির্দেশ ও নুরুদ্দিনের পরিকল্পনায় নুসরাত হত্যাকাণ্ড। বোরকা পরা 4 জনের 3 জনই ছেলে। সংবাদ সম্মেলনে পিবিআই। দেশ জুড়ে আজও প্রতিবাদ। শেখ হাসিনা লোটে শেরিং দ্বিপক্ষীয় বৈঠক। ভুটানে চিকিৎসক পাঠানো, অভ্যন্তরীণ নৌরুট ব্যবহার সহ 5টি সমঝোতা স্মারক সই। মাত্র 1 সপ্তাহ সময় থাকলেও এখনো চূড়ান্ত হয়নি পবিত্র শবে বরাতের তারিখ। নির্ধারণে 10 সদস্যের কমিটি গঠন ইসলামিক ফাউন্ডেশনের। এবং রোজার সামনে রেখে অস্থির হয়ে উঠছে ভোগ্যপণ্যের বাজার। আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল হলেও বেড়েছে ছোলা, চিনি, পেঁয়াজের দাম। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহি। পুরনো বছরকে বিদায় জানাতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে শনিবার ছিল পর্যটক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সূর্যাস্তের মধ্য দিয়ে পুরনো জীর্ণতাকে ভুলে নতুনকে বরণের প্রত্যয় ছিল তাদের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। বিদায় নিল 1425। পুরনো সব হতাশা, গ্লানি আর জরাজীর্ণতা ধুয়ে মুছে গেল চৈত্রের শেষ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে। ভোরের সূর্যোদয়ের সঙ্গে সূচনা হবে নতুন একটি বছরের, সে সঙ্গে বোনা হবে নতুন নতুন স্বপ্নের। বছরের শেষ সূর্যাস্ত দেখতে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে ঢল নামে লাখো পর্যটকের। তিলদারণের ঠাঁই ছিল না সৈকতের 6 কিলোমিটার এলাকায়। শনিবার দুপুর থেকেই চট্টগ্রাম নগরী গণপরিবহন ছিল পতেঙ্গামুখী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের পদচারণায় মুখর হয় সৈকত এলাকা। ভালো লাগতেছে, এখানে এসে বছরের শেষ সূর্যাস্তটা দেখার জন্য আসছি। অনেক ভালো লাগলো, কারণ এখানে এসে সবাই অনেক এনজয় করতে পারে। সো ফ্যামিলি নিয়ে আসা বছরের শেষে সুন্দর লাগছে, তাই আসছিলাম। শুধু চট্টগ্রাম নয়, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের হাজারো মানুষ পতেঙ্গা সৈকতে আসেন পুরনো সূর্যকে বিদায় জানাতে। কেউ বা আসেন পুরনো বছরের বেদনা, গ্লানি ধুয়ে মুছে নতুনের প্রত্যাশায়। আমি ঢাকায় থাকি, চিটংয়ে বেড়াতে এসেছি। চিটংয়ে আমার খুব ভালো লাগছে এখানে, আর পতেঙ্গাতে আজকে খুব ভালো লাগলো। অনেক ভালো লাগছে, বছরের শেষে এখানে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসলাম, অনেক মজা করলাম। এদিকে লাখো পর্যটকের নিরাপত্তা নিষেধে সৈকত এলাকায় সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। থানা এলাকা থেকে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অংশ আছে এবং সিটিএসবির, ডিবির বিশেষায়িত টিম এখানে লোকজনের নিরাপত্তায় নিয়োজিত আছে। শুধু একদিনের অনুষ্ঠান কিংবা বর্ণিল আয়োজন নয়, পহেলা বৈশাখে শান্তি আর সম্প্রীতির বন্ধনে দৃঢ় হবে মানুষের সম্পর্ক, এমন প্রত্যাশা ছিল সবার চোখে মুখে। একদিকে লাখো পর্যটকের ভিড়, অন্যদিকে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আর তাই পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 3 স্তরের নিরাপত্তায় বলে গড়ে তোলা হয়েছিল পর্যটকদের নিরাপত্তার জন্য। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে শেষ সূর্যাস্ত দেখতে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলি পর্যন্ত ছিল না তিল ধারণের ঠাঁই। সূর্যাস্তের মধ্য দিয়ে পুরনো জরা জীর্ণতাকে ভুলে নতুন বছরে সুখী সমৃদ্ধ ও শান্তির পথে বাংলাদেশ প্রত্যাশা করেন পর্যটকরা। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে বছরের শেষ সূর্যাস্ত কে না দেখতে চায়। তাই পর্যটন নগরী কক্সবাজারে ঢল নামে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের। বিকেলে পুরো সৈকত এলাকা পর্যটকে পূর্ণ হয়ে যায়। কেউ অস্তগামী সূর্যের সঙ্গে ছবি তুলেছেন, কেউ কেউ পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ান সৈকতের বিভিন্ন পয়েন্টে। এ সময় বিগত বছরের যত হতাশা, না পাওয়ার বেদনা ধুয়ে মুছে নতুন বছরে সুখী সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ কামনা করেন পর্যটকরা। আসলে আমরা এই দিনটার জন্যই এখানে আসা। আজকে কখনো ছুটির সঙ্গে বৈশাখের এই আগের দিনটি মেলানো যায় নাই, কখনো এজন্য আসা হয় নাই। পেছনের বছরে অনেক কিছু গিয়েছে ভালো মন্দ মিলে, তো শেষটা একটু ভালো করতে চাচ্ছি, যাতে শুরুটা নতুন করে সুন্দরভাবে করতে পারি। আমরা বাংলাদেশকে আরো সুন্দরভাবে দেখতে চাই, পরিষ্কার পরিচ্ছন্ন, যানজট মুক্ত, দুর্নীতি মুক্ত আসলে একটা
বাংলাদেশকে আমরা প্রত্যাশা করছি। সামনের যে নতুন বছরটা আসছে বাংলা বছর, এই বছরে আমরা নারী নির্যাতন মুক্ত সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। পর্যটকের নিরাপত্তায় সতর্ক ছিল ট্যুরিস্ট পুলিশ। এই বছরের চাইতে আগত পর্যটকদেরকে আরো বেশি পরিমাণে আমরা নিরাপত্তা দিতে সক্ষম হব, যাতে করে ওনারা অনায়াসে এসে কক্সবাজার পরিবহন করতে পারেন। কক্সবাজার সৈকত ছাড়াও ইনানি সৈকত, হিমছড়ি ঝর্ণা, ডুলাহাজারা সাফারি পার্ক, সীমান্তবর্তী টেকনাফ, প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন সহ জেলার পর্যটন স্পটগুলোতেও ভিড় জমান পর্যটকরা। সময় সংবাদ, কক্সবাজার। সম্পর্ক জোরদারের ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ও ভুটানের মধ্যে সই হলো 5টি সমঝোতা স্মারক। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে স্মারকগুলো সই হয়। কৃষি, স্বাস্থ্য, নৌপরিবহন, পর্যটন সহ নানা ক্ষেত্রের সহযোগিতার পাশাপাশি দেশটি 16টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। টানা তৃতীয় মেয়াদে শেখ হাসিনা সরকার গঠনের পর প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। শনিবার বেলা 10টার কিছু আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করতে এলে তাকে শুভেচ্ছা জানান সরকার প্রধান শেখ হাসিনা। বাংলাদেশকে স্বাধীনতার প্রথম স্বীকৃতিদাতা দেশ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সাথে একান্তে কথা বলেন শেখ হাসিনা। পরে 30 সদস্য নিয়ে সফরে আসা ভুটানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের নীতি নির্ধারকরা। এরপর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে পারস্পরিক সহযোগিতামূলক 5টি সমঝোতায় সই করে ঢাকা থিম্পু। কূটনৈতিক আনুষ্ঠানিকতা শেষে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান, দুদেশের সম্পর্কের ব্যাপ্তি বেড়েছে আগের চেয়ে বহুগুণ। আগামীতে বিদ্যুৎ উৎপাদন সহ নানা খাতে ভুটানের সম্ভাবনা কাজে লাগাতে চায় বাংলাদেশ। হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি, ভুটানে উৎপাদন এবং সেটাকে এই অঞ্চলে বাজারজাতকরণের ব্যাপারে একটা আলোচনা বেশ কিছুদিন ধরে আছে। দ্রুত এটা স্বাক্ষরিত হবে। এছাড়া হাসিনা শেরিং বৈঠকে 16টি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা ভুটানের পক্ষ থেকে দাবি করা হয়েছে জানিয়ে শহীদুল হক আরও বলেন, ঢাকার চিকিৎসকদের ভুটানে কাজ করাতে আগ্রহী দেশটি। ভুটান আমাদের কাছে 16টি বিষয় ডিউটি ফ্রি, কোটা ফ্রি চেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিষয়টি দেখবেন, ওনারা চাচ্ছেন যে বাংলাদেশ থেকে নেবেন। এছাড়া বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল আন্তঃদেশীয় যোগাযোগ নেটওয়ার্ক BBIN বাস্তবায়নে দেশটির নতুন সরকার পদক্ষেপ নেবে বলেও শেখ হাসিনাকে অবগত করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ে আরও থাকছে, টাঙ্গাইলে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, মামলার পর 7 জন গ্রেফতার, 3 জন 3 দিন করে রিমান্ডে। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশে নুরুদ্দিনের পরিকল্পনায় পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয় নুসরাতকে। জবানবন্দিতে একথা জানিয়েছেন নুরুদ্দিন। শনিবার দুপুরে পিবিআই সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নুসরাতের গায়ে আগুন দেওয়ার সময় 6 জন উপস্থিত ছিল, আর পুরো ঘটনায় 13 জন জড়িত। এদিকে হত্যা মামলায় গ্রেফতার জাবেদ খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। নুসরাতের করা মামলায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তখন জেলে। মামলা তুলে নিতে বিভিন্ন মহলের চাপ থাকলেও সব উপেক্ষা করে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এই তরুণী। অন্যদিকে চলছিল তাকে দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার নৃশংস আয়োজন। ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহান রাফির উপর আগুন হামলার পর থেকেই সামনে আসছিল কয়েকটি নাম। অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, নুরুদ্দিন, কাউন্সিলর মাকসুদ আলম এদের মধ্যে অন্যতম। গাফিলতি থাকায় ওসিকে প্রত্যাহার করে মামলার দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। তদন্ত ভার পাওয়ার পর এখন পর্যন্ত এজাহারভুক্ত 9 আসামিকে গ্রেফতার করেছে পিবিআই। তদন্তের দায়িত্ব পাওয়ার 4 দিনের মাথায় সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান জানান, নুরুদ্দিন সহ 13 জন জড়িত ছিল বর্বরোচিত এই ঘটনায়। আমাদের এই ঘটনায় আমরা 13 জনের সংশ্লিষ্টতা পেয়েছি, আরও বাড়তে পারে। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করাই কাল হয়েছিল নুসরাতের জন্য। এরপরই পরিকল্পনা হয় তাকে হত্যার। নুসরাতকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত শাহাদাত হোসেন শামীম, হাফেজ কাদের এবং নুরুদ্দিন সহ 5 জন মিলে পরিকল্পনা করে হত্যার। আর জেলে বসে তাদের নির্দেশ দেয় সিরাজউদ্দৌলা। আগে থেকেই বোরকা পরে ছাদে অপেক্ষা করছিল হত্যাকারীরা। নুসরাতের সহপাঠী শম্পা তাকে ডেকে নেয় ছাদে। নুরুদ্দিনের নেতৃত্বে 5 জন, এর মধ্যে নুরুদ্দিন নিজে, আমাদের যে হাফেজ আব্দুল কাদের আছে 7 নম্বর আসামি, সহ
আরও 3 জন এরা গেট পাহারা এবং গেট স্বাভাবিক করার জন্য রাখে। আর একটি লোকের নাম আসছে, সেই ঘটনা পরম্পরায় জড়িয়ে যায়, ঘটনা ঘটিয়ে তারা ওখানে পরীক্ষা চলছে, বাইরের লোকজন আসছে, বাইরের লোকের মধ্যে এই হুলস্থুলের মধ্যে তারা মিশে যায়। বোরকা পরা 4 জনের মধ্যে ছেলেও ছিল। নুরুদ্দিন, কাদের সহ 3 জন ছিল গেটে পাহারায়। আমরা তাদের নাম পেয়েছি, এর মধ্যে মেয়েও ছিল, আমরা নাম পেয়েছি, ছেলেও ছিল। দ্রুততম সময়ের মধ্যে আলোচিত এই মামলার অভিযোগপত্র দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান পিবিআই প্রধান। আসামিদের উঠিয়ে আনা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নুসরাত হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবারও সরব ছিল পেশাজীবীরা। এফডিসির সামনে মানববন্ধনে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চলচ্চিত্রাঙ্গনের কলাকুশলীরা। বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে প্রতিবাদ জানায় সিপিবি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই ও প্রতিবাদের ক্ষেত্রে নুসরাতের সাহসিকতা দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তারা। শনিবার সকাল থেকে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে সোচ্চার রাজপথ। গণভবন থেকে সংস্কৃতি অঙ্গন, সবখানি প্রতিপাদ্য নুসরাত হত্যাকাণ্ডের বিচার। আমরা এই নুসরাত জাহান রাফির এই বিচারের দাবিতে রাজপথে আছি। সকাল 11:30টায় এফডিসির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। একাত্মতা জানান শিল্পী ও কলাকুশলীরাও। এ সময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির পক্ষে স্লোগান দিতে থাকেন তারা। এই ঘৃণ্য ঘটনা আমি নিন্দা করছি এবং এর দ্রুত বিচার চাচ্ছি। সোনাগাজী থানার ওসির বিচারটা চাওয়া উচিত, কারণ এই ওসির জন্যই আজকে নুসরাতের জীবনটা গিয়েছে। আমাদের যতক্ষণ নিঃশ্বাস আছে আমরা তোমার এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাবো। এদিকে নুসরাত হত্যাকাণ্ডের প্রতিবাদে সকালে বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। রাজুকের সামনে বিক্ষোভ করেন তারা। যদি বিচার করা হতো তাহলে যে মাথার ভেতরে অপরাধ করার ইচ্ছা আছে সে অন্তত একবার চিন্তা করে দেখতো যে ধরা পড়লে তো আমার ফাঁসি হয়ে যাবে, কিন্তু সে জানে যে সরকার আর সরকারি দলের সঙ্গে লাইন আপ করলে আমার গা কেউ স্পর্শ করতে পারবে না। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন বিভিন্ন গণসংগঠনের নেতারা। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। পবিত্র শবে বরাতের দিনক্ষণ চূড়ান্ত না করেই শেষ হলো তারিখ পুনর্নির্ধারণের জন্য ডাকা ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ সভা। অথচ মুসলমানদের বড় এই ধর্মীয় দিনটির জন্য সময় বাকি আছে মাত্র 1 সপ্তাহ। তবে তারিখ চূড়ান্ত করার জন্য 10 সদস্যের কমিটি গঠন করেছে ফাউন্ডেশন। 17 এপ্রিলের মধ্যে তারিখ চূড়ান্ত করতে বলা হয়েছে। এ মাসের শুরুতে ইসলামিক ফাউন্ডেশন 21শে এপ্রিল দিবাগত রাতে শবে বরাত পালনের ঘোষণা দিয়েছিল। গত 6 এপ্রিল জেলা প্রশাসন, আবহাওয়া অফিস ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের সব তথ্য যাচাই শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি বাংলাদেশের আকাশে কোথাও আরবি শাবান মাসের চাঁদ দেখা যায়নি উল্লেখ করে আগামী 21শে এপ্রিল রোববার দিবাগত রাতে সারা দেশে লাইলাতুল বরাত উদযাপনের ঘোষণা দেয় ইসলামিক ফাউন্ডেশন। পরে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সেদিন একটি মসজিদের ইমাম সহ 2-3 জন চাঁদ দেখেছিলেন বলে দাবি করেন। বিষয়টি সরেজমিনে তদন্ত করে ইসলামী ফাউন্ডেশনের একজন কর্মকর্তা ঢাকায় পাঠানো রিপোর্টে জানান, একজন ছাড়া ওই এলাকায় চাঁদ দেখার কোনো প্রত্যক্ষদর্শী তিনি পাননি। বিষয়টি সমাধান করতে দেশের আলেম ওলামাদের নিয়ে শনিবার ইসলামিক ফাউন্ডেশনের ফের বিশেষ সভা ডাকেন ধর্ম প্রতিমন্ত্রী। 2 ঘন্টা ব্যাপী বৈঠক শেষে মন্ত্রী জানান, যারা চাঁদ দেখেছেন বলে দাবি করেছেন তাদের কথার মিল পাওয়া যাচ্ছে না। রাত 9টা-10টা পর্যন্ত আমি ইসলামিক ফাউন্ডেশনের অফিসে বসা ছিলাম, কোনো খবর আমরা কোনো সময় কোনো থেকে আমরা পাইনি। পরের দিন থেকে বিভিন্ন জনে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছেন এবং সেই কথাগুলি আমরা ক্রস এক্সামিন করতে যে দেখছি যে সেই কথাগুলির সাথে কোনো তাল মিল নাই। আলেম ওলামাদের সঙ্গে করা বৈঠক থেকে কোনো সিদ্ধান্তে আসতে না পারায় শবে বরাতের চূড়ান্ত তারিখ নির্ধারণে 10 সদস্যের কমিটি করে দেন মন্ত্রী। আগামী 17 তারিখের মধ্যে এই কমিটি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। মন্ত্রীর ব্রিফিং শেষে আগত কোনো আলেম গণমাধ্যমের সঙ্গে কথা বলতে সম্মত হননি।
1988 সালে জর্ডানে ওআইসির আম্মান সম্মেলনে বিশ্বের যে কোনো স্থানের আকাশে হিজরি মাসের নতুন চাঁদ দেখা দিলে স্থানীয় সময় অনুযায়ী একই দিনে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে প্রয়োজনে জ্যোতির্বিজ্ঞানের সাহায্য নিতে বলা হয়েছে। বিশ্বের অনেক দেশ এই সিদ্ধান্ত মানলেও বাংলাদেশ সহ এশিয়ার কয়েকটি দেশ এখনো তা অনুসরণ করছে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রমজানকে সামনে রেখে চাহিদা বাড়তে থাকায় অস্থির হতে শুরু করেছে দেশের ভোগ্যপণ্যের বাজার। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল থাকার পরও চাহিদা বাড়ার অজুহাতে ছোলা, চিনি এবং পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে গেল কয়েক সপ্তাহের মতো চলতি সপ্তাহেও কমেছে সব ধরনের ভোজ্য তেলের দাম। কমলদের আরও একটি রিপোর্ট। বছরের অন্যান্য সময় তেমন চাহিদা না থাকলেও শুধুমাত্র রমজান মাসে দেশে ছোলার চাহিদা 70 থেকে 80 হাজার মেট্রিক টন। চাহিদা অনুযায়ী বিদেশ থেকে ছোলা আমদানিও হয়েছে। এমনকি ছোলাবাহী আরও কয়েকটি জাহাজ বন্দরে অবস্থান করছে। তারপরও বাড়ছে ছোলার দাম। এটা 65 টাকা ছিল, এখন এই ছোলা 65 টাকা আটা না। সরবরাহ ঘাটতির অজুহাতে চিনির দামও বেড়েছে। রমজান মাসে 2.5 থেকে 3 লাখ মেট্রিক টন চিনির চাহিদা থাকে, কিন্তু মিল থেকে বাজারে চিনি আসার ধীরগতির কারণে দাম বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের। সরবরাহ যদি স্বাভাবিক না থাকে তাহলে ভবিষ্যতে কিন্তু চিনির দাম আরও বাড়বে। এদিকে আন্তর্জাতিক বাজারে গত এক সপ্তাহে সয়াবিন তেলের বুকিং রেট কমেছে অন্তত $20, যে কারণে দেশের বাজারে সব ধরনের ভোজ্য তেলের দাম মন প্রতি 20 থেকে 30 টাকা কমেছে। আমরা সয়াবিন বিক্রি করতেছি 240 টাকা থেকে 45 টাকা, পাম অয়েল বিক্রি করতেছি 2000 টাকা থেকে 2005 টাকা, আর সুপার ফার্ম বিক্রি করতেছি 2150 টাকা থেকে 60 টাকা। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ 8 টাকা দরে বিক্রি হলো, এ সপ্তাহে 2 টাকা বেড়ে 20 টাকায় বিক্রি হচ্ছে। আদা ছিল 72 টাকা, এখন 70 টাকা, আর পেঁয়াজ রসুনের দাম ছিল 84, এখন 82, 80 টাকা এরকম। চট্টগ্রামের খাতুনগঞ্জ কেন্দ্রিক 15 থেকে 20 জন আমদানিকারক এসব ভোগ্যপণ্য আমদানি করেন। বাংলাদেশে ভোগ্যপণ্যের দাম বাড়াতে সুনির্দিষ্ট কোনো কারণের দরকার হয় না, শুধুমাত্র অজুহাত দাঁড় করাতে পারলেই হয়। যেমন গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এসে শুধুমাত্র অজুহাত দেখিয়ে দাম বাড়ানো হয়েছে ছোলা, চিনি এবং পেঁয়াজের। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে। টাঙ্গাইলে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দায়ের করা মামলায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে 3 জনকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। শুক্রবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন কালিহাতী উপজেলার এক দম্পতি। এ সময় রবিন সহ বেশ কয়েকজন দুর্বৃত্ত স্বামীকে মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনার প্রতিবাদ করলে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে নাভানা পেট্রোল পাম্পের পেছনে নিয়ে গণধর্ষণ করেন রবিন ও তার সহযোগীরা। পরে নির্যাতিতাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। মোবাইলটা নিচে গা, পরে আবার আমার হাজবেন্ডের উপর দাঁড়া করে পরে চাকু দাগাও দিবার নিয়েছিল। পরে আমি যে পায়ে ধরছি, পায়ে ধরলে পরে মাপ চাইছি, আমি তোমার কথা শুনবো, আমি যদি আমার কথা শুনো তাহলে তোমার কথা শুনবো। সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এরা, এদের অত্যন্ত চরম শাস্তি, সর্বোচ্চ শাস্তি যেটা সেটাই হওয়া উচিত। স্বামীর সামনে যদি একটা স্ত্রী নিরাপদ না পায় তাহলে এটা সমান অপরাধ আর হয় না। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এটা পজিটিভ একটা রেজাল্ট। এ ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে সদর মডেল থানায় 8 জনকে আসামি করে একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে 7 জনকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণের পরিকল্পনা করে এতে তারা তার স্বামীকে জোর করে আলাদা নিয়ে ডর ভয় দেখিয়ে তার স্ত্রীকে আলাদা নিয়ে এতে 3 জনে সরাসরি ধর্ষণ করে। আরও সহযোগী হিসাবে কাছে পাশে আরও 2 জন ছিল, আরও 2-3 জন আছে। শনিবার দুপুরে 3 আসামিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন চন্দ্র কর্মকার। সময় সংবাদ, টাঙ্গাইল। ফেনীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও একজন। পুলিশ জানায় শুক্রবার রাতে দাগনভূঞা উপজেলার আলেপুর গ্রামের হেদায়েতুল্লাহর বাড়িতে হানা দেয় ডাকাত দলের সদস্যরা। এ সময় বাড়ির মালিক চিৎকার দিলে আশপাশের লোকজন ডাকাত দলের সদস্যদের ঘিরে ফেলে। এ সময় 2 জন পালিয়ে গেলেও 5 জনকে আটক করে গ্রামবাসী। পরে তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় 3 জনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে আরও একজন মারা যায় সেখানে। গুরুতর আহত অপর একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় গ্রেফতার বাস চালককে 3 দিনের রিমান্ডে নিয়েছেন আদালত। এর আগে শুক্রবার রাতে নগরীর অক্সিজেন এলাকা থেকে অভিযুক্ত চালক বিপ্লব দেবনাথকে গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় মিনিবাসটি। পুলিশ জানায়, ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শুক্রবার বিকেলে মামলা দায়েরের পর মাঠে নামে পুলিশের 3টি দল। তাদের অভিযান এখনও চলছে। বৃহস্পতিবার বিকেলে ক্লাস শেষে মিনিবাসে করে সহপাঠীদের সঙ্গে শহরে ফিরছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। নগরীর নিউ মার্কেট এলাকায় নামতে গেলে তাকে ওড়না দিয়ে পেঁচিয়ে আটকানোর চেষ্টা করে। পরে স্টেশন রোড এলাকায় চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে রক্ষা পান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন হয়রানির অভিযোগ করে একটি পোস্ট দেওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ। চট্টগ্রামের চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ 3 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর আকবর শাহ ও কসমোপলিটন এলাকা থেকে তাদের আটক করা হয়। পলাতক রয়েছে আরও একজন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা নুরুল আলম। ভাড়ায় গাড়ি চালিয়ে পরিবারের ব্যয় বহন করত নিহত শিমুল। স্বজনরা জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীকে রক্ত দেওয়ার কথা বলে শুক্রবার রাতে সাদা রঙের একটি প্রাইভেট কার ভাড়া করে 4 যুবক নগরীর আকবরশাহ এলাকায় পৌঁছালে গাড়ি চালক নুরুল গনি শিমুলকে শ্বাসরোধে হত্যা করে তারা। পরে লাশসহ গাড়ি নিয়ে পালিয়ে যাবার সময় একটি চাকা ড্রেনে পড়ে যায়। এই সময় এলাকাবাসী তাদের উদ্ধার করতে গেলে হত্যার বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। গাড়িসহ ইমন এবং জিসানকে আটক করলেও পালিয়ে যায় অপর 2 জন। পরে রাতে নগরীর কসমোপলিটন এলাকা থেকে তাদের আরেক সহযোগী নেওয়াজকে আটক করা হয়। ছেলেটা তো খুব ভালো ছিল, সবে মাত্র 27 দিন আমার এক রিলেটিভের গাড়ি 27 দিন উনি ড্রাইভিং করতেছে। আর ওদের ফাঁসি চাই, আমার ছেলে যেরকম করছে ওদের মৃত্যু যেন এরকম হয়। আমার একটা ছেলে। পলাতক অপরজনকে ধরতে অভিযান চলছে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। তারা সুকৌশলে সীতাকুণ্ড এলাকা থেকে প্রাইভেট কারটাকে মেডিকেল যাওয়ার কথা বলে ভাড়া করছে। ভাড়া করার পরে তাদের পরিকল্পনা ছিল ড্রাইভারকে হত্যা করে প্রাইভেট কারটা ছিনতাই করা। তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এটা কোনো অর্গানাইজড ক্রাইম কিনা বা তারা কোনো সংঘবদ্ধ তাদের আরও জড়িত আছে কিনা এটা একটু সময় লাগবে, তদন্তের সাথে ইনশাল্লাহ বেরিয়ে আসবে। বাবা মায়ের একমাত্র ছেলে নিহত শিমুলের বাড়ি সীতাকুণ্ডের আমিরাবাদ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও বর্ষবরণ প্রস্তুতির খবর। আলপনা আঁকা, কবিতা, গান সহ নানা বর্ণিল আয়োজনে বর্ষবরণের প্রস্তুতি চলছে দেশের বিভিন্ন স্থানে। বৈশাখের রঙে নিজেদের রাঙাচ্ছেন শিশু, তরুণ, যুবক সহ নানা বয়সীরা। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়। হাতি, ঘোড়া, ময়ূর ও কাকতাড়ুয়ার পাশাপাশি এবারের শোভাযাত্রায় থাকছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকি। পুরনো যত সংকীর্ণতা আছে সবার মনে, সেখান থেকে বেরিয়ে এসে নতুন করে শুরু করার প্রত্যয়। আমরা এই মঙ্গলের মাধ্যমে চাই প্রত্যেকটা মানুষের মঙ্গল হোক। রংপুরের 22টি পয়েন্টে একযোগে শুরু হয় আলপনা উৎসব। তুলির আঁচড়ে বাংলার নানা ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন চিত্রশিল্পীরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও নগরীর সুরভি উদ্যানে চলছে কবিতা পাঠ, সঙ্গীতানুষ্ঠান সহ নানা আয়োজন। পুরো আলপনা জুড়ে আসলে বৈশাখকে ফোকাস করা হচ্ছে। পুরো ক্যাম্পাসের পয়েন্টে পয়েন্টে সাজাচ্ছি এবং আমরা আশা করছি কালকে ভালোভাবে পয়লা বৈশাখটা উদযাপন করতে পারবো। সিলেটের সুবিদ বাজারে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার। গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্যের স্টল সাজাতে প্রস্তুত আয়োজকরা। বাঙালির চেতনার মূল প্রেরণা বাঙালির নববর্ষকে যেন ভালোভাবে উদযাপন করতে পারে। সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনা নিয়ে আসবে, পঞ্চকবির গানের অনুষ্ঠান থাকবে। চট্টগ্রামের ডিসি হিল, শিরিষতলা ও পতেঙ্গা সমুদ্র সৈকতে হবে বর্ষবরণের মূল অনুষ্ঠান। এছাড়া নগরীর আরও শতাধিক স্থানে রয়েছে নানা বর্ণাঢ্য আয়োজন। বর্ষবরণের সব আয়োজন নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন এলাকায় আমরা ব্লক ক্রিয়েট করেছি, এলাকায় কোনো সন্দেহভাজন কি এসছে কিনা 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের পোশাকি পুলিশ ছাড়াও সাদা পোশাক, বোম ডিসপোজাল, সোয়াত, সিটি, কাউন্টার টেরোরিজম সবাই আমরা একসাথে কাজ করছি। এছাড়া বরগুনা ও পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে নানা বর্ণিল আয়োজন রয়েছে বছরের প্রথম দিন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বিগত বছরের দেনা পাওনার হিসাব মিলিয়ে নববর্ষের শুরুতে হালখাতা উৎসবের জন্য ব্যবসায়ীদের চলছে
পুরোদমে প্রস্তুতি। তবে হালখাতা আয়োজনে আগের মতো আমেজ না থাকায় ভাটা পড়েছে আয়োজন। রাত পোহালেই নতুন দিন, শুরু হবে নতুন একটি বছর। তাই নতুন বছরে ব্যবসা প্রতিষ্ঠানকে নতুন করে সাজাতে ব্যস্ত ব্যবসায়ীরা। রং বেরঙের কাগজের ফুল আর চকমকে প্ল্যাকার্ড স্বাগত জানাচ্ছে ক্রেতাদের। হালখাতা উপলক্ষে পুরান ঢাকার শাঁখারী বাজার, তাঁতিবাজার ও বাবুবাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে উৎসবের এই ব্যস্ত চিত্র। পূর্বপুরুষ যারা আগের থেকে এরকম কইরা আসতেছে, এখনো ঠিক এরকমই করি, কিন্তু আগের তুলনায় আমাদের কম। এখন ডিজিটাল হয়েছে সবকিছু। গিফট অর্ডার হয়ে গেছে, এখন কাস্টমার দাওয়াত ইনভাইট সেটাও হয়ে গেছে। পয়লা বৈশাখটা যে উদযাপনটা যেমন ভালো করে করতে পারি, সারা বছরে যেমন আমরা সবাই মিলে সুখে শান্তিতে থাকতে পারি। দেবী জুয়েলার্সে, সানি জুয়েলার্সে আমাদের সবসময় ইনভাইট করে, গিফট দেয়। আমরা নতুন বছর আশা করি ব্যবসা ভালো হবে। বাংলা বর্ষবরণে মিষ্টিমুখ করিয়ে ক্রেতা ও অতিথি আপ্যায়নের রীতি বহু পুরানো। আধুনিক নগর জীবনের উদযাপনেও বাঙালিয়ানার ছোঁয়া দিতে থাকে হরেক রকম নাম ও স্বাদের মিষ্টি। ক্রেতা চাহিদা মাথায় রেখে বিভিন্ন প্যাকেজের দেখা মেলে মিষ্টির দোকানগুলোতে। এমনি অন্যান্য সময় আমাদের বেচা বিক্রি একটু কম থাকে, বৈশাখের ওগুলোকে একটু ভালো হয়ে থাকে আমাদের বেচা কিনা। ডালা করছি, যেটা আমাদের যে ক্লায়েন্টরা আছে তারা ইজিলি নিতে পারছে। দেন আমাদের স্পেশাল প্যাকেজ আছে কর্পোরেট ক্লায়েন্টদের জন্য। সারা বছর তো এক প্যাকেট 2 বেশি মিষ্টি কেনা হয় না, এখন তো 250 প্যাকেট নিয়ে নিলাম। হালখাতা আগের মতো উৎসব আয়োজন না থাকলেও এখনো স্বল্প পরিসরে ব্যবসায়ীরা করে থাকেন হালখাতার আয়োজন। ব্যবসার হালনাগাদ তথ্য হচ্ছে হালখাতা। হালখাতার শেষ মুহূর্তের প্রস্তুতি, ধোয়া মোছার কাজ চলছে পুরোদমে। ব্যবসায়ীদের প্রত্যাশা, পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরটি হবে আরও বেশি সমৃদ্ধির, আরও বেশি সম্প্রীতির। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে 3 লাখ বর্গফুটের আলপনা আঁকা হচ্ছে। শনিবার দিবাগত রাত 12টার দিকে রঙের আঁচড়ে এর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বারজার আলপনায় বৈশাখ এর ব্যানারে এই আলপনা আঁকার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বারজার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী। বৃহৎ এ কার্যক্রম পরিচালনা করেন শিল্পী মোহাম্মদ মনিরুজ্জামান ও শেখ মনিরুজ্জামান লিটন। উদ্বোধনের আগে বক্তব্যে শিরিন শারমিন চৌধুরী বাঙালি ও বৈশাখ নিয়ে বক্তব্য রাখেন আর নতুন বছরে পরিচ্ছন্ন নগর গড়ার আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম। আসুন আমরা সকল গ্লানি, জরা, জীর্ণতা দূরীভূত করে নতুনের আগমনের প্রতীক্ষায় নিজেদেরকে প্রস্তুত করি, যাতে আগামী দিনগুলো আমাদের অর্জনগুলোকে সামনে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। এই প্রতিজ্ঞাই করি যে আমাদের আগামী নতুন বর্ষ হবে আমাদের সকলের জন্য, এবং সেই বর্ষে আমরা দিব একটি সুন্দর ঢাকা শহর, হবে একটি সুন্দর বাংলাদেশ। বাংলা বর্ষবরণে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ যান চলাচলে বেশ কিছু নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে সড়ক বন্ধ, ডাইভারশন, বিকল্প রুট এবং পার্কিং এর ব্যবস্থা। মিরপুর রোড দিয়ে যেসব গাড়ি গুলিস্তানে যাবে সেগুলো সায়েন্স ল্যাবরেটরি, আজিমপুর ও চানখারপুল দিয়ে গুলিস্তানে যেতে বলা হয়েছে। এছাড়া রাসেল স্কয়ার থেকে যানবাহনগুলো কারওয়ান বাজার মোড়, মগবাজার, কাকরাইল হয়ে গুলিস্তান যাবে। অন্যদিকে মহাখালী থেকে 7 রাস্তা হয়ে মগবাজার, কাকরাইল হয়ে গুলিস্তান যেতে বলা হয়েছে। ফার্মগেট থেকে সোনারগাঁও, বাংলা মোটর, মৌচাক দিয়ে খিলগাঁও এবং ফার্মগেট থেকে মতিঝিলের গাড়িগুলো যাবে সোনারগাঁও, বাংলা মোটর, মৌচাক, কাকরাইল চার্চ ও পল্টন হয়ে। রাস্তা বন্ধ থাকবে বাংলা মোটর থেকে রূপসী বাংলা, শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বর পর্যন্ত। আবার রূপসী বাংলা থেকে কাকরাইল, মৎস্য ভবন থেকে কদম ফোয়ারার রাস্তাও বন্ধ থাকবে। এছাড়া মৎস্য ভবন হতে শাহবাগ, কাটাবন এবং পলাশী হতে শহীদ মিনার, দোয়েল চত্বর হতে হাইকোর্ট ক্রসিং এবং বক্সিবাজার থেকে শহীদ মিনার হয়ে টিএসসির রাস্তা বন্ধ থাকবে। গাড়ি পার্কিং করা যাবে হলি ফ্যামিলি হাসপাতাল রোড, পুরাতন এলিফ্যান্ট রোড, আব্দুল গনি রোড ও ফুলবাড়িয়ায়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গাড়ি থাকবে মৎস্য ভবন থেকে কার্পেট গলি ও শিল্পকলা একাডেমির গলিতে। ভিআইপি ও গণমাধ্যমের গাড়ি থাকবে সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব, নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। নগর জুড়ে এখন উৎসবের আমেজ। নতুন বছরকে স্বাগত জানাতে চলছে নানা প্রস্তুতি। তবে এই আনন্দ আয়োজনের বাইরে থাকছেন দেশের বড় একটা শ্রেণী। বাঙালি মধ্যবিত্তের বর্ণিল আয়োজনের পাশে নিষ্প্রভ সাধারণ খেটে খাওয়া মানুষ। বিশেষজ্ঞরা বলছেন
নববর্ষ উদযাপন মানবিক উৎসবে পরিণত করতে নিতে হবে তৎপর ভূমিকা। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্টে বিস্তারিত। প্রকৃতিতে পূর্বাভাস, আসছে বৈশাখ, নতুন বছরকে বরণ করতে প্রস্তুত হচ্ছে বাঙালি। শপিং মলগুলোতে এখন উপচে পড়া ভিড়, নগর জুড়ে এখন রঙের ছোঁয়া। নগর বাঙালির এ যেন এক ভোগবাদী উল্লাস। ধান বোনার পরে বাড়ি এসে সব লোকজনদের খাওয়াইতাম, আমরা নিজেরা খাইতাম। আগের মতন তো হচ্ছে না, এখন যার যত স্টাইল দেবে তার তত নববর্ষ পালন ভালো হবে। ইলিশ মাছ পান্তা ভাত খাবে। এই মহা উৎসবটাকে কিন্তু অনেকের বাইরে রেখে সার্বজনীন বলা হচ্ছে, আসলে কেন? মাটির মানুষকে এর সাথে সম্পৃক্ত করতে হবে। হ্যাঁ, আমাদের যে আসল ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, এটা যেন আমরা শুদ্ধভাবে জানি। এই ধরা যাক চারুকলার সামনে এই চুড়ি বিক্রেতার কথা। কেন্দ্রে থেকেও প্রান্তিক এই নারীর জীবনে নববর্ষ নতুন কোনো বারতা নিয়ে আসতে পারছে না। আমি কিছুই কিনে নিকে, বেচা কিনে নাই কিছু না। এখন আগে বসবার দিতে, এখন বসবার দেয় না পুলিশ। আর আমার ছেলে মেয়ের জন্য আমি কিছুই কিনে নিই। আবার দৃষ্টি দেয়া যাক খেটে খাওয়া রিক্সা চালক মুসলিম উদ্দিনের দিকে। নগর জুড়ে ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন বর্ণিল আয়োজনের প্রস্তুতি। তবে তার সমস্ত আয়োজন কিভাবে চলবে সংসার? নববর্ষ কিভাবে পালন করবো? আমার তো অভাবের কারণে তো আমি কিছু করতে পারি না। আমি তেমন কামাই করতে পারি না, যা পারি তাতে আমার সংসার চলার মতন। সুবিধাভোগী শ্রেণী ব্যতীত দেশের মোট জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ মানুষ নববর্ষের উৎসবে সামিল হতে পারেন না তাদের অর্থনৈতিক কারণেই। সমষ্টিগত মানুষের নীরব দর্শক হয়ে দেখা ছাড়া কি আর উপায়? এটাকে মানবিক করে তোলা উচিত এবং সেটা কিভাবে হতে পারে সেটাও ভাবা উচিত। আমি মনে করি এটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে সরকারি উদ্যোগে হতে পারে, আরেকটা হচ্ছে যে ধনিক শ্রেণী তারা কিন্তু এই মানবিক করে তুলতে পারে। যেমন আমরা ঈদে দেখি যে জাকাতের সময় দরিদ্রদেরকে ধনীরা কাপড় চোপড় দেয়। গ্রামের লোকাচারের ভিতর নববর্ষ, নগরের নববর্ষ থেকে দূরগামী কিনা তা ভেবে দেখার কথা বলছেন বিশেষজ্ঞরা। যুগ যুগান্তরের এই ভূমির সন্তানরা বাঙালি হতে চাইবে নাকি বাঙালি হয়েই থাকবে, এই প্রশ্নের মীমাংসা করতে হবে। সংস্কৃতির ভাঙা সেতু দিয়ে নয়, বরং ঐক্যের বাঁধনে জড়াতে হবে পুরো জাতিকে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। রাজধানীর পুরান ঢাকার ইরফান আহমেদ সোহেলকে সবাই এক নামে চেনেন। নিমতলির নিজ বাড়ির ছাদ ও কয়েকটি কক্ষ জুড়ে তার কবুতর সাম্রাজ্য। 1000 জোড়া কবুতরের মালিক তিনি। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। সাত সকালেই সোহেল পৌঁছে যান বাড়ির ছাদে থাকা কবুতরের ঝাঁপির কাছে। তাদের আকাশে না ওড়াতে পারলে যেন শান্তি পান না মনে। কবুতরগুলোর বেশিরভাগকেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রশিক্ষণ দেন তিনি। এভাবেই চলছে 3 যুগ ধরে। শুরুটা শখের বসেই, তবে আর্থিকভাবেও লাভবান হয়েছেন। একসময় এই চিলা কবুতরের ভালোবাসার মায়ায় এমনভাবে জড়িয়েছেন যে মানুষ আজ তাকে চিলা সোহেল বলেই ডাকে। আমাদের যারা সিনিয়র মুরব্বী চিলা কবুতর পালতো, তাদের বাসায় গিয়ে গিয়ে আমি অনেক কষ্ট করে ওদের থেকে বুঝাই, অনেক সময় দিতে চাইতো না। এক সময় সম্পূর্ণ কবুতরই আমি নিয়ে আসি। কবুতরটা চিলা মানে চিলের মতো দেখতে এবং লাল। যখনই ক্লান্ত থাকি তখন এসে কবুতর সামনে বসি, তখন আর ক্লান্তটা থাকে না। এই কবুতরগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে সৌদি আরব থেকে আনা হয়েছে ড্রাগন রেসার নামে একজোড়া কবুতর। সেই কবুতরের দাম কমপক্ষে 4 লক্ষ টাকা। এখানে রয়েছে আরও বিভিন্ন বয়সী কবুতর। 26 বছর বয়সী চিলাও রয়েছে তার সংগ্রহশালায়। প্রজনন কক্ষ ভরপুর দেশি বিদেশি আরও নানা জাতের কবুতরে। বিকালে আসি, খেলি কবুতর সাথে, খাবার দেই, পানি দেই। কবুতরকে আমার সন্তানের মতো মনে হয়। এদের মায়া ভালোবাসা যে আমার থেকে চলে যাবে, সে কিভাবে যত্ন নিবে বা আমার মতো ভালোবাসবে কিনা, এর জন্য আমি বাণিজ্যিকভাবে হাজার চেষ্টা করেও পারতেছি না। এত কবুতরের দেখভালে তাকে সাহায্য করেন কয়েকজন সহযোগী। দেশ বিদেশের অনেকেই আসেন তারই বিশাল পাখি সাম্রাজ্য দেখতে। ওনার থেকে দেখে দেখে তো আমরা শিখতেছি, আমরাও আশা আছে সামনে কবুতর আমরাও পালবো। তরুণদের উপহার হিসেবে কবুতর দেওয়ার রেওয়াজ চালু করার দাবি জানান সোহেল। যারা নেশাগ্রস্ত, আমি তাদের বাবা মাকে বলবো যে 2 জোড়া কবুতর পালতে দেন। যদি সে কবুতরের ভালোবাসা প্রেমে পড়ে যায়, সে নেশাকে ছেড়ে দিতে বাধ্য হবে। বিদেশি জাতের কবুতরের ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশি জাত। চিলা কবুতর সংরক্ষণে তার এই উদ্যোগ আজীবন থাকবে বলে জানালেন তিনি। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। জানিয়ে দিচ্ছি আরেকবার, চৈত্র সংক্রান্তিতে পুরনোকে বিদায় জানিয়ে নতুন দিনের আশায় বর্ষবরণের প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রা সফল করতে ব্যস্ততা। রমনা বটমূলে ছায়ানটের মহড়া।
অধ্যক্ষ সিরাজের নির্দেশ ও নুরুদ্দিনের পরিকল্পনায় নুসরাত হত্যাকাণ্ড। বোরকা পরা 4 জনের 3 জনই ছেলে। সংবাদ সম্মেলনে পিবিআই, দেশ জুড়ে আজও প্রতিবাদ। শেখ হাসিনা লোটে শেরিং দ্বিপক্ষীয় বৈঠক। ভুটানে চিকিৎসক পাঠানো, অভ্যন্তরীণ নৌরুট ব্যবহার সহ 5টি সমঝোতা স্মারক সই। এক সপ্তাহ সময় থাকলেও এখনো চূড়ান্ত হয়নি পবিত্র শবে বরাতের তারিখ। নির্ধারণে 10 সদস্যের কমিটি গঠন ইসলামিক ফাউন্ডেশনের। এবং রোজা সামনে রেখে অস্থির হয়ে উঠছে ভোগ্যপণ্যের বাজার। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হলেও বেড়েছে ছোলা, চিনি, পেঁয়াজের দাম। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।